শুভশ্রী দেবীর বৌমা কাকুলি রান্নাঘরে রান্না করছিল। এমন সময় ডাইনিং টেবিল থেকে তার স্বামী ননদ এবং ছোট মেয়ে খাবারের জন্য ডাক দিতে শুরু করে। বৌদি, ও বৌদি, তোমার হলো? আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি দাও। মা, আমার আজকেও বাস মিস হয়ে যাবে, তারপর তোমাকে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে। মিস তো আবার আমাকে বকবে, একটু তাড়াতাড়ি দাও না। বৌমা, কি হলোটা কি? কখন তোমার ব্রেকফাস্টটা তৈরি হবে? এই রোজ রোজ এই একই ঝামেলা, 5 মিনিট এরা অপেক্ষা করতে পারে না। একে তো সবার আলাদা আলাদা খাবার চাই, তার উপরে টাইমে মুখের কাছে হাজির করতে হবে, যেন আমাকে কোনো রেস্টুরেন্টের রাঁধুনি পেয়েছে। তবুও তো রেস্টুরেন্টের রাঁধুনিদের অনেক মাইনে হয়, আমার তো সেদিকে কিছুই নেই। সারাদিন পরিশ্রম করে সবাইকে খাওয়াই, তার উপরে নানান ধরনের কথা শুনতে হয়। এইসব কথা বিড়বিড় করতে করতে কাকুলি রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সাজাতে শুরু করে। খাবার দেখে প্রথমেই তার মেয়ে অভিযোগ করা শুরু করে। মা, তুমি আবার আজকে রুটি বানিয়েছো? তোমাকে তো বলেছিলাম আমি আজকে লুচি খাবো। বৌদি, তুমি জানো আমি সকালে স্যালাড খাই, আমার স্যালাডটা কোথায়? এভাবে একটার পর একটা খাবারের জন্য অপেক্ষা করতে করতে আমার অফিস লেট হয়ে যাচ্ছে। এরপর শ্বশুর মশাই তরকারিতে ঝাল হয়েছে বলে অভিযোগ করেন। সবকিছু শুনে কাকুলি আরো রেগে যায়। একটা দিন এমন আছে যেদিনকে তোমরা চুপচাপ খাবার খেয়ে উঠে পড়েছো? প্রত্যেক দিন কিছু না কিছু একটা অভিযোগ থাকে। আমি বলি, এত শীতে কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কত কষ্ট হয় তোমরা জানো? সবাই শুধু নিজের মতো করে অর্ডার করে দিলেই হলো। এই যে তুমি লুচি খাবে বলছো, কালকে রাতে তো তোমার পেট খারাপ করেছিল, মনে নেই? আর এই যে দীপ্তি ম্যাডাম, তোমার রোজ খাওয়ার অভ্যেস আমি জানি, তার জন্য তুমি যদি একটু সকাল সকাল উঠে শশাটা কেটে নাও, তাহলে কি এমন মহাভারত অশুদ্ধটা হয়ে যাবে শুনি? দেখতেই তো পাচ্ছ, বাড়ির সবার জন্য খাবার করতে করতে আমার সময় চলে যায়, তার মাঝে এইসব এক্সট্রা জিনিসপত্র মাথায় রাখতে আমি পারি না বাবু। দেখলে তো তোমরা সবাই, এক বাটি স্যালাড করার জন্য বৌদি আমাকে কেমন করে বললো। ঠিক আছে, তোমাকে না আজ থেকে আমার জন্য আর কিচ্ছু করতে হবে না, আমি এবার থেকে ক্যান্টিনেই খেয়ে নেব। দিলে তো, মেয়েটাকে কাঁদিয়ে দিলে। সবার জন্য যখন এত কিছু করতে পারছো, তখন আমার মেয়ের জন্য আর একটু স্যালাড করতে পারো না? জানো তো, মেয়েটা সকাল থেকে রাত অব্দি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, অফিসে যাচ্ছে, বাইরে কত কাজ করছে, তাহলে ওকে তো একটু ভালো মন্দ খেতে দিতে হবে নাকি? দেখুন মা, আপনার মেয়ে ভালো মন্দ খাক, সে নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার সময়টাও তো আপনাদেরকে দেখতে হবে। আপনি জানেন, সকাল থেকে উঠে এই ঠান্ডায় ঠান্ডা জল ঘেটে ঘেটে সবকিছু করেছি। সকাল সকাল সবাইকে একসঙ্গে বেরোতে হয়, তার জন্য সবাই সময় মতো সবকিছু মুখের কাছে পেতে চায়। আমি তো একা মানুষ, আমার পক্ষে কি একা 5 জনকে মেনটেন করা সম্ভব? থাক বৌদি, তোমাকে না আজ থেকে আমার জন্য আর কিচ্ছু করতে হবে না। তুমি শুধু শুধু এসব কথা বলে ঝামেলা বাড়িও না। এভাবেই ননদ একটু রাগ করে অফিসে চলে যায় এবং শাশুড়ির মনও খারাপ হয়ে যায়। কাকুলি রান্নাঘরে গিয়ে থালা বাসন ধুতে যায় আর বলে, একটা সকাল থেকে উঠে সবার ফরমাস শোনো, তারপরে কাউকে কিচ্ছুটা বলা যাবে না। একটা কথা বলার সঙ্গে সঙ্গে মা মেয়ে সবার একেবারে মুড খারাপ হয়ে যায়। কেউ আর আমার সমস্যাটা বুঝলো না। সকালবেলা যদি উঠে 5টা মিনিট কেউ আমাকে একটু সাহায্য করে, তাহলেই তো হয়ে যায়। না, সবাই নিজের সময় মতো ঘুম থেকে উঠবে, নিজের কাজ করবে, আর রান্না বান্নার বাড়ির সমস্ত কাজ আমার একার দায়িত্ব। তার উপরে আবার রান্নাঘরের গিজার খারাপ হয়ে গেছে, ঠান্ডা জলে কাজ করতে করতে আবার হাতের 12টা বেজে যাচ্ছে একেবারে। এরপর কাকুলি গ্যাসে গরম জল বসায় এবং ছাদ থেকে কাপড় তুলতে যায়। এরপর সে রান্নাঘরে গিয়ে দেখেন সেখানে জল গরমের হাঁড়ি নেই। তখন সে তার শাশুড়িকে ডেকে বলে, মা, আমি রান্নাঘরে জল গরম করতে দিয়ে গিয়েছিলাম স্নান করব বলে, এখন তো দেখছি জল নেই। হ্যাঁ বৌমা, আমি স্নান করতে যাচ্ছিলাম, দেখলাম বাথরুমের গিজারটা খারাপ হয়ে গেছে, সেজন্য আমি ওখান থেকে গরম জলটা নিয়ে নিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি নিজের জন্য আরেকবার গরম করে নিচ্ছি। কাকুলি আবার গরম জল বসায় এবং এইবার তার শ্বশুর মশাই গরম জল নিয়ে চান করতে চলে যান। এভাবেই তার স্নান করতে আরো অনেক দেরি হয়ে যায়। সব কাজকর্ম সেরে সন্ধ্যাবেলা সে সবে বিছানায় গিয়ে একটু বসেছে। এমন সময় মেয়ে, ননদ, স্বামী সবাই অফিস থেকে ফিরে আসে। ও মামা, আজ তুমি আমার জন্য পাস্তা রান্না করো না, আমি খেয়ে তারপর টিউশন পড়তে যাব। মা, আমার মাথাটা না ভীষণ ধরেছে, আমি এখন পাস্তা তৈরি করতে পারবো না গো। যাও, রান্নাঘরে মুড়ি বিস্কুট আছে, আজকে খেয়ে পড়তে চলে যাও, কালকে আমি তোমার জন্য পাস্তা করে দেব। দেখো, তুমি যদি পাস্তা না করে দাও তাহলে আমি আজকে পড়তেই যাব না, এই বলে দিচ্ছি। তুই আবার ঝামেলা শুরু করেছিস? হ্যাঁ রে, তোরা কি পেয়েছিস বলতো? সকাল থেকে সন্ধ্যা অবধি আমাকে কি একটা মিনিটও রেস্ট করতে দিবি না? সেই কোন ভোরে উঠেছি, এখনো পর্যন্ত কাজ শেষ হলো না। 10 মিনিট আমি রেস্ট নিতে এসেছি, অমনি এসে আমাকে জ্বালাতে শুরু করেছিস।
রুহি কান্নাকাটি শুরু করে এবং বাধ্য হয়ে কাকুলির রান্নাঘরে গিয়ে তার জন্য পাস্তা বানায়। এরপর সবাই এক এক করে নিজের ফরমাশ করতে থাকে। স্বামী হট কফি খাবে, ননদের গ্রিন টি, শ্বশুর শাশুড়ির দুধ চা। এভাবেই সবার সন্ধ্যাবেলা চা জলখাবার তৈরি করে সে রাতে খাবারের ব্যবস্থা শুরু করে। তখনই শাশুড়ি গিয়ে বলে, বৌমা, রাতের বেলা একটু পোলাও করে নাও তো। তোমার ননদ সকাল থেকে মুড অফ করে বসে আছে, ভালো করে সারাদিন খাওয়া দাওয়াও করেনি। মেয়েটা পোলাও হলে একটু বেশি করে খায়। কিন্তু মা, আমি তো ভাতের চাল ধুয়ে বসিয়ে দিয়েছি, ডাল করেছি, সবজি করেছি, আর এখন আপনি পোলাও করতে বলছেন? একটু আগে বললে তো আমি এত সব কিছু করতাম না। আরে বাবা, এখন তো সবে 8টা বাজে, সবাই তো 10টা 11টার কমে খাবে না। 3 ঘন্টার মধ্যে তুমি পোলাও, মাংস কষা আর ভাজাভুজি করে নিতে পারবে। দেখো, যদি না পারো তাহলে বলে দাও, আমি নিজেই রান্না করে নেব। একই সকালবেলার রাগ, তার উপর যদি এখন রান্না না করি তাহলে তো বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে। এইসব চিন্তা ভাবনা করে কাকুলি শীতের রাতে আবার ঠান্ডা জল ঘেটে রান্না বান্না শুরু করে। কি ঠান্ডা রে বাবা, ওরে বাপরে বাপ। পরের দিন সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয় এবং শীত আরো জাঁকিয়ে পড়ে। কাকুলি রাতে শীতের হাত থেকে বাঁচার জন্য সন্ধ্যা থেকেই রান্না বান্না করে ভালো করে ঢাকা দিয়ে নিজের ঘরে আরাম করতে আসে। অফিস থেকে সবাই ফিরে আসে এবং তার স্বামী খিচুড়ি বানানোর অর্ডার দিয়ে দেয়। আরে বাবা, আমি তো সবে মাত্র রান্না বান্না কমপ্লিট করে ঘরে এলাম, এখন খিচুড়ি কে বানাবে বলো তো? বৌমা, ও যখন বলছে খিচুড়ি খাবে, তাহলে একটু খিচুড়ি বানিয়ে দাও। কি আর এমন পরিশ্রম আছে ওতে শুনি? বৌদি, তুমি তো অনেক কাজ করো, এই কথাটা ঠিক, কিন্তু তোমার মধ্যে না কোনো স্মার্টনেস নেই। এখনকার যুগে হেভি ওয়ার্কটাকে না কেউ গুরুত্ব দেয় না, সবসময় স্মার্ট ওয়ার্ক গুলোকে গুরুত্ব দেয়। এই ধরো না, বৃষ্টি হচ্ছে, এই সময় যদি তুমি একটু বুদ্ধি খাটিয়ে নিতে, বৃষ্টির সময়ের সঙ্গে কোনো একটা খাবারটাকে ম্যাচ করে দিতে, তাহলে তোমাকে আর কেউ এসে এইসব বলতো না। শোনো, তোমার এই অফিসের ডায়লগ গুলো না অফিসেই দেবে, এখানে এসে এসব বলার কোনো দরকার নেই। শীতের সময় কনকনে ঠান্ডাতে জলে কবার বাসন ধুয়েছো বলো তো? ভোরবেলা উঠে রান্না করেছো কখনো? আর কখনো বিকেল পর্যন্ত 10 বালতি কাপড় কেচেছো? সন্ধ্যাবেলা স্নান করে ঘরে ঢুকলে তখন বুঝতে কত ধানে কত চাল, তখন না সব স্মার্টনেস বেরিয়ে যেত। সেদিনও অন্যান্য দিনের মতো বাড়িতে ঝগড়া অশান্তি হয়, কিন্তু তাও কাকুলিকে রান্নাঘরে গিয়ে সবার জন্য খিচুড়ি করতে হয়। এইসব জিনিস নিয়ে দিনের পর দিন বিরক্ত হয়ে উঠছিল কাকুলি। একদিন তার বড়দি টিয়া তাকে ফোন করে। কিরে, কেমন আছিস? এই শীতের সময় কোথাও বেড়াতে যাচ্ছিস নাকি? এই শোন না, আমরা সবাই মিলে না পিকনিকে যাবো ভাবছি, তোরা কি আসতে পারবি? পিকনিক? রোজই আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে দিদি, বাইরে গিয়ে পিকনিক করার ইচ্ছা আমার আর নেই। মানে তুই এভাবে বলছিস কেন? এই কি হয়েছে রে? কি আবার হবে, প্রত্যেকদিন যা হয় তাই হয়েছে। এই শীতে ভোর থেকে রাত অব্দি আমাকে রান্নাঘরেই কাটাতে হচ্ছে জানো। এখন মনে হচ্ছে এরা আমাকে কাজের মেয়ে হিসেবে এই বাড়িতে এনেছিল। প্রত্যেকটা মানুষের পছন্দ আলাদা আলাদা, একটা জিনিস রান্না করলে কেউ মন দিয়ে খায় না, কখনো না কখনো কারোর না কারোর কিছু চায়, আর আমার রান্নার প্রত্যেকবারই ভুল বার করে এরা। তুমি বলো, মাংস, সবজি, ভাত, ডাল, রুটি, পরোটা এসব করতে করতে তো রাত 12টা অব্দি আমাকে রান্নাঘরেই থাকতে হয়। তারপরে কি করে এরা আশা করে যে আমি এদের জন্য প্রত্যেকদিন আলাদা আলাদা আইটেম রান্না করব? হ্যাঁ, আমি বুঝতে পারছি, তো শ্বশুর বাড়ির লোকেদেরকে না একটু ওষুধ দিতে হবে, বুঝলি? যেমন আমি আমার শ্বশুর বাড়ির লোকজনদেরকে দিয়েছিলাম। ওষুধ? কেমন ওষুধ গো দিদি? এরপর টিয়া কাকুলিকে কিছু আইডিয়া দেয়, যা শুনে কাকুলি সম্মতি জানায় এবং ফোন রেখে দেয়। পরের দিন সকালবেলা কাকুলি অনলাইন থেকে একটি রুম হিটার অর্ডার করে এবং একটি নতুন গিজার। তারপর মিস্ত্রি ডেকে সেগুলোকে রান্নাঘরে ফিট করিয়ে দেয়। তারপর একটি ফোল্ডিং খাট নিয়ে রান্নাঘরের এক পাশে রাখে এবং আরো অন্যান্য জিনিসপত্র অর্ডার করে, যেমন চিমনি সেট। এভাবে প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি খরচ করায়। ক্রেডিট কার্ডের এত বিল দেখে স্বামী তাকে প্রশ্ন করে, দেখো, তোমরা সবাই সারাক্ষণ কিছু না কিছু আমাকে অর্ডার করেই যাও, আর প্রত্যেকবার তোমাদেরকে বারণ করতে আমার খুব খারাপ লাগে, কিন্তু আমি একা মানুষ, কি করে সবার ফরমাশ পূরণ করবো বলো তো? মানুষ নেই বলে মেশিনগুলোকেই একটু আপডেট করলাম আর কি। এবার দেখবে তোমরা যখন যা অর্ডার করবে সঙ্গে সঙ্গে হাতের কাছে পেয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। কাকুলির কথা শুনে খরচ হলেও সবাই একটু নিশ্চিন্ত হয় এবং খুশি মনে দীপ্তি বলে, ঠিক আছে বৌদি, তাহলে তুমি আমার জন্য একটা বার্গার আর পাস্তা বানিয়ে দাও। মা, আমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন বল বানিয়ে দাও না। এরপর এক এক করে শুভশ্রী দেবী এবং তার ছেলে, স্বামী, মেয়ে, নাতি নাতনি এবং নাতনি সবাই কাকুলিকে খাবারের অর্ডার দিতে থাকে। যাক, যদি এই মেশিনগুলো কিনে তোমার মাথা ঠান্ডা হয় তাহলেও শান্তি। তবে হ্যাঁ, আমাদের কিন্তু খাবার সব সময় মতো আর পছন্দ মতো দিতে হবে।
মা, আপনি না আর একদম চিন্তা করবেন না। এবার থেকে আমি আপনাদেরকে আর কোনো রকমের অভিযোগের কোনো সুযোগই দেব না। কাকুলি তার কথা রাখে। সবার অর্ডার অনুযায়ী সারাদিন রাত রান্নাঘরে রান্না করতে থাকে। এখন সে সারাদিন রান্নাঘরে থাকলেও তার একটুও কষ্ট হতো না, কারণ তাকে প্রায় কোনো কাজই খুব বেশি পরিশ্রম করতে হতো না। বাসন থালা নোংরা হলে সে সোজা সেগুলোকে ডিশ ওয়াশারে দিয়ে দিত, যা পরিষ্কার হয়ে বেরিয়ে আসতো। আর কাপড়গুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে কেচে নিত। সারাক্ষণ বেসিনে সিঙ্কে গরম জল দিয়ে ফল, সবজি ইত্যাদি পরিষ্কার করত এবং সময় সময় রান্নাঘরে থাকা সেই ফোল্ডিং খাটে আরাম করে শুয়ে পড়তো। এভাবে 1 মাস কাটার পর হঠাৎ ইলেকট্রিক বিল দেখে সবার চক্ষু চড়ক গাছ। মোট বিল এসেছে 16,000 টাকা। যেখানে বাড়িতে বিল আসতো খুব জোর 3,000 কি 4,000, সেখানে 16,000 টাকা বিল দেখে সবাই আঁতকে ওঠে, অভিযোগ করা শুরু করেন। তবে কাকুলিও হেরে যাওয়ার পাত্রী নয়। সে সমানে তর্ক করে তাদের মুখ বন্ধ করিয়ে দেয়। সবাই নিজের হার মানে এবং ঠিক হয় যে এরপর থেকে কাকুলি একটাই তরকারি এবং ভাত রান্না করবে। টিফিনে একটি আইটেম মাত্র রান্না হবে এবং সবাইকে সেগুলোই খেতে হবে। সবাই তাতেও রাজি হয়। এভাবেই কাকুলি এই অত্যাচার থেকে মুক্তি পায় এবং তারপর থেকে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মনীষা তার বাবা বিক্রম বাবু এবং মা কাবেরী দেবীর সঙ্গে হাঁসখালি নামক গ্রামে বাস করত। মনীষা ছোট থেকে একটু পেটুক স্বভাবের মেয়ে ছিল। সবসময় সে খালি খাই খাই করত। এমনই একদিন, মা তোমাকে কত করে বলেছি এই ছোট থালায় আমাকে খেতে দেবে না, এইটুকু ভাত খেয়ে আমার হয় না। তোমাকে বলেছিলাম না আমার জন্য একটা বাহুবলী থালা কিনবে। হ্যাঁ রে, তোকে তো প্লেট ভর্তি করে ভাত দিয়েছি, তাও বলছি সেইটুকু ভাত? এই ভাতটা আমি আর তোর বাবা দুজনে খাই, সেই জায়গায় তোকে একাকেই সেই ভাত দিয়েছি, তাতেও তোর হচ্ছে না। মনীষা, শরীরে যতটুকু প্রয়োজন ততটুকুই খাওয়া ভালো, তার অধিক খেলে মা শরীর খারাপ করবে। তোমরা না সবসময় আমার খাবার খাওয়া নিয়ে খোঁটা দাও, একটু শান্তিতে খেতেও দেবে না নাকি? তোমাদের কাছ থেকে তো কিছুই চাইনি, শুধু বলেছি আমাকে একটা বাহুবলী থালা কিনে দিতে, সেটাও কিনে দিচ্ছ না। দেখ মনীষা, তোর এই কাণ্ড কারখানার কথা যদি আশপাশের লোকজন জানে তাহলে হাসবে শুনলে। তুই বড় হয়ে গেছিস মা, 2 দিন পরে তোর বিয়ে দিতে হবে। না না না, এইসব আমি বাহুবলী থালা টালা বানিয়ে দিতে পারবো না। দেখো মা, আমি এইসব জিনিস নিয়ে একদম ঝামেলা করতে পছন্দ করি না। তুমি আমাকে বাহুবলী থালা বানিয়ে দেবে, হ্যাঁ কি না বলো? যদি না পারো বলে দাও, আমি আমার ঠিক ব্যবস্থা করে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর এসব নিয়ে ঝামেলা করতে হবে না, আমি তোর বাহুবলী থালার ব্যবস্থা করছি। এই বলে বিক্রমবাবু মনীষার জন্য একটি বাহুবলী থালার অর্ডার দেয় এবং কয়েকদিনের মধ্যে সেই থালা বাড়িতে চলে আসে, যেটা দেখে মনীষা খুবই খুশি হয়ে যায়। এরপর থেকে মনীষা বাহুবলী থালাতেই খাবার খেতে থাকে। এভাবেই দিন অতিক্রম হয়। এরপর মনীষার সম্বন্ধ করে অর্জুন নামের একটি ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। অর্জুন তার মা অঞ্জনা দেবীকে নিয়ে শিউলিপুর গ্রামে বসবাস করত। এরপর মনীষা অঞ্জনা দেবীর বাড়ির বৌমা হয়ে আসে। অঞ্জনা দেবী ছিলেন খুবই কিপটে স্বভাবের। তিনি সবকিছু বুঝে শুনে খরচ করতেন। বিয়ের পরের দিন সকালে মনীষা অঞ্জনা দেবীকে বলেন, মা আজ আমার শ্বশুর বাড়িতে প্রথম রান্না, আমি কি কি রান্না করব আমাকে একটু বলে দিন। আজ তো অনেক কিছুই রান্না করতে হবে আর বেশি সময়ও লাগবে, সেই জন্য আগে থেকে আমি রান্নাটা শুরু করতে চাইছি। কি রান্না? না 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 না, ওসব আমাদের বাড়িতে প্রথম রান্না টান্না কিছুই হয় না। আর আজকে তো রান্না করার কোনো প্রয়োজনই নেই, কালকে বিয়ে বাড়ির সব খাবার রয়ে গেছে, ওগুলোই সব খাওয়া হবে। অঞ্জনা দেবীর কথা শুনে মনীষা একটু অবাক হয়ে যায়। এরপর সে মনে মনে ভাবে, এ কি মুশকিলে পড়লাম রে বাবা। ভাবলাম শ্বশুর বাড়িতে গিয়ে নিজের হাতে ভালো মন্দ রান্না করে খাবো, এখন তো আমার শাশুড়ি মা বলছে রান্নাই হবে না। যাকগে, কদিন আর রান্না হবে না, কাল থেকে আমি আমার মতন করে রান্না করে খাওয়া দাওয়া করব। এভাবেই দেখতে দেখতে সেদিনটা কেটে যায়। পরের দিন সকালে আবার মনীষা তার শাশুড়ি মার কাছে গিয়ে বলে, মা আজকে কি রান্না হবে? ভাবছিলাম আজকে একটু ফ্রাইড রাইস, মটন কষা, চিকেন রেজালা, পটল চিংড়ি ডিমের কারি বানাবো। এ তুমি কি বলছো? এটা বাড়ির রান্না হবে নাকি বিয়ে বাড়ির রান্না? এই তো কজন মানুষ আমরা, এত কিছু রান্না করে কি হবে শুনি? কদিন থেকেই বিয়ে বাড়ির খাবার দাবার খাওয়া হচ্ছে, ওসব কিছু রান্না করতে হবে না, আজকে বরং আলু ভাতের ডাল করো। আচ্ছা, এই তো মুশকিলে পড়লাম। শাশুড়ি মা তো বেশ ভালোই কিপটে আছে, মোটে আমাকে কিছু রান্না করতে দিচ্ছে না। কোথায় ভাবলাম একটু ভালো মন্দ খাবার খাবো, তা নয়, বলে আলু ভাতে ডাল করো। কি হলো বৌমা, কি ভাবছো এত মনে মনে? উল্টো পাল্টা খাবার দাবার খেলে পেট খারাপ করবে, এখন সপ্তাহখানেক হালকা হালকা খাবার খাওয়াই ভালো। আচ্ছা ঠিক আছে মা,
তবে চাল ডাল আলু পেঁয়াজ সব কোথায় আছে রান্নাঘরে বলুন আমাকে, আমি বার করে রান্নাটা বসিয়ে দিই। ওই সব কিছু রান্নাঘরে কোথাও পাবে না, ওসব আমার আলমারিতে রাখা রয়েছে। আমার সাথে আমার ঘরে এসো, আমি তোমাকে বার করে দিচ্ছি। ও মা, এ আবার কি কথা? আলমারিতে লোকের জামা কাপড় থাকে শুনেছি, শাশুড়ি মা আবার আলমারিতে দোকান সাথে তুলে রেখেছে। ইনি কোন ধরনের মানুষ বাবু, আমি কিছুই বুঝতে পারছি না। এই বলে মনীষা অঞ্জনা দেবীর পিছু পিছু যায়। এরপর অঞ্জনা দেবী 2 কাপ চাল, আধ কাপ ডাল এবং একটা ছোট আলু দেন। যেটা দেখে মনীষা বলে, মা আপনি কি আমাদের বাড়ির জন্য আমাকে রান্না করতে দিচ্ছেন নাকি খেলাকুটি রান্না করতে দিচ্ছেন? এই সামান্য জিনিসে কি হবে শুনি? শোনো বৌমা, এখন বাজারে যা অবস্থা, ঠিকঠাক বুঝে সুঝে না চললে একদিন না খেয়ে আমাদেরকে দিন কাটাতে হবে। যা দিয়েছি আমি সব বুঝে শুনেই দিয়েছি, যাও গিয়ে ঝটপট রান্নাটা বসিয়ে ফেলো। অঞ্জনা দেবীর কথায় মনীষার মনে মনে একটু রাগ হয়, কিন্তু সে কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সেই সব জিনিসপত্র নিয়ে মনীষা রান্না করতে শুরু করে দেয়। রান্না কমপ্লিট হলে খাবারের পরিমাণ দেখে মনীষা মনে মনে বলে, আমি কোথায় এসে পড়লাম? বাবার বাড়িতে আমার জন্য বাহুবলী থালা রাখা ছিল, আর এখানে এই সামান্য পরিমাণের খাবার, তাও আবার 3 জনে ভাগ করে খেতে হবে। এরকম ভাবে চলতে থাকলে যে আমি একদিন অসুস্থ হয়ে পড়বো। এভাবেই দিনের পর দিন অঞ্জনা দেবীর দেওয়া রেশন দিয়েই তাদের পরিবারের রান্না হতো। এমনই একদিন মনীষা অর্জুনকে বলে, আচ্ছা অর্জুন, তুমি তো একটা ভালো কোম্পানিতেই চাকরি করো বলে আমি জানি, আর তোমাদের টাকা পয়সার কোনো অভাবও নেই, তাহলে মা এত কিপটেমো কেন দেখান? এত অল্প পরিমাণের খাবার খেলে সকলেরই শরীর খারাপ হয়ে যাবে। মনীষা, এইভাবে তো আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। সেই ছোট থেকে আমরা এইভাবে খাওয়া দাওয়া করে আসছি। দেখবে তুমিও থাকতে থাকতে তোমারও অভ্যাস হয়ে যাবে। আর একটা মানুষ কত করেই বা খাবে? এখন আমি তোমাকে কি করে বলি যে আমরা 3 জনে যে খাবারটা খাই সেটা আমার একা খেয়েও কম পড়ে যাবে। আমি বাহুবলী থালাতে খাবার খেয়ে অভ্যস্ত। তুমি চিন্তা করো না মনীষা, তুমি এখন নতুন তো, তাই জন্য তোমার এখন এইরকম লাগছে। মাসখানেক পর দেখবে তোমারও অভ্যাস হয়ে যাবে। কিন্তু অর্জুন, রোজ রোজ এই একই খাবার খেতে ভালো লাগে বলো? সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন আমরা ডাল আলু ভাতে খাই, আর 1-2 দিন একটু সবজি। মাছ মাংসের তো কোনো প্রশ্নই নেই। দেখো মনীষা, মায়ের রুটিন অনুযায়ী চলি বলে আমাদের শরীর দেখো এখনো ফিট আছে। আস্তে আস্তে দেখবে তুমিও এইসব শিখে যাবে, চিন্তা করো না। অর্জুন এভাবে বললে মনীষারও আর কিছু বলার থাকে না। এরপর সে মনে মনে সবসময় ভাবতে থাকে, মা বাবা তোমরা কেন আমাকে এরকম দেখে বিয়ে দিলে বলো? আমি একটু খেতে ভালোবাসতাম, আর তো কিছুই আমার চায় না। একটু ভালো মন্দ খেতে চাই, হ্যাঁ একটু পরিমাণে হয়তো বেশি খাই, কিন্তু এখানে আসার পর থেকে তো আমার খাওয়া দাওয়া সবই উঠে গেছে। মনীষা এভাবেই মনে মনে ভাবতে থাকে। এমনই সময় বিক্রমবাবু মনীষাকে ফোন করেন। হ্যালো মনীষা, কেমন আছিস মা? তোর শাশুড়ি মা জামাই সবাই ভালো আছে তো? হ্যাঁ বাবা, ওই আছি আর কি। কেন রে মা, কি হলো? আর তোর মনটা এরকম মরা মরা কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? নতুন জায়গায় সেরকম কিছু প্রবলেম হচ্ছে না তো? বাবা তোমাকে আর কি বলবো বলো? এই বলে মনীষা তার বাবাকে সমস্ত কথা খুলে বলে, যেটা শুনে বিক্রমবাবু বলেন, আচ্ছা এরকম ব্যাপার, দাঁড়া তাহলে ওদেরকে একটু জব্দ করতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এক কাজ কর, তোরা সবাই মিলে এখানে ঘুরতে আয়, তারপরেই দেখবি ওদেরকে কিরকম জব্দ করতে হয়। এই বলে বিক্রমবাবু ফোন রেখে দেন। এরপর মনীষা অঞ্জনা দেবী এবং অর্জুনকে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য বলে। এরপর তারা সকলেই যাওয়ার জন্য রাজি হয়ে যায়। বিক্রমবাবুর কথা মতো মনীষা তার শাশুড়ি এবং স্বামীকে নিয়ে পরের দিন সকালে বাবার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। বিক্রমবাবু নিজের পরিকল্পনা অনুযায়ী মেয়ে জামাই এবং বেয়ানের জন্য বিশাল আয়োজন করেন, যা দেখে অঞ্জনা দেবী এবং অর্জুন চমকে যায়। সাথে মনীষার জন্য বাহুবলী থালাতে করে খাবার দেয়। এরপর মনীষা প্রাণ ভরে খাবার খেতে থাকে, যা দেখে অঞ্জনা দেবী অর্জুনকে বলে, হ্যাঁ রে অর্জুন, বৌমা একা এত খাবার কি করে খাবে? বৌমার পেট না জ্বালা, বৌমা একা যা খাবার খাচ্ছে এ তো আমাদের 1 বছরের খাবার। হ্যাঁ মা, তাই তো দেখছি। মা আমার শ্বশুরমশাই বেশ খাবার দাবারের আয়োজন করেছে বলো। হ্যাঁ রে, তাই তো দেখছি। চলো একদিন আমরাও খেয়ে নিই, সেই তো বাড়িতে সবসময় ডাল আলু ভাতে খাই। এরপর অঞ্জনা দেবী এবং অর্জুনও পেট ভরে হরেক রকমের খাবার খেতে থাকে। খাওয়া দাওয়া শেষে অঞ্জনা দেবী অর্জুনকে বলেন, হ্যাঁ রে অর্জুন, লোভে পড়ে তো খেয়ে নিলাম, এখন যেন পেটটা আমার কেমন হচ্ছে, মনে হয় এক্ষুনি পটি করতে যেতে হবে। আমার পেটটা কিরকম গুলোচ্ছে, আমার খুব জোরে পটিও পাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি আগে পটিটা করে আসি। এই বলে অর্জুন তড়িঘড়ি করে বাথরুমের দিকে দৌড়ায়। এরপর অঞ্জনা দেবীও পেট কামড়ে বসে থাকেন। অর্জুন বাথরুম থেকে বেরোতে না বেরোতেই
অঞ্জনা দেবী বাথরুমের দিকে দৌড় দেন। এভাবেই একজন বেরোলে আরেকজন ঢোকে। তাদের পেটের অবস্থা খারাপ দেখে বিক্রমবাবু ডাক্তারকে ফোন করেন। ডাক্তারবাবু এসে অঞ্জনা দেবী এবং অর্জুনকে ওষুধ দেন এবং বলেন, আসলে আপনাদের লিভার ফাংশন অনেক ড্যামেজ হয়ে গিয়েছে, তাই জন্যই তো আপনাদের এই তেল মশলা খাবার আর সহ্য হচ্ছে না। আপনারা মনে হচ্ছে এরকম মশলাযুক্ত খাবার একেবারেই খান না। আপনি ঠিকই বলেছেন ডাক্তারবাবু। আমার শ্বশুর বাড়িতে সপ্তাহের 5 দিন আমরা আলু ভাতে ডাল খাই, মাছ মাংস হয় না বললেই চলে। আসলে আমার শাশুড়ি মায়ের ধারণা এতে নাকি শরীর ভালো থাকে। না অঞ্জনা দেবী, আপনাদের এটা পুরো ভুল ধারণা। এরকম ভাবে চলতে থাকলে বছর খানেকের মধ্যেই আপনাদের লিভারের সহ্য ক্ষমতা হারিয়ে যেতে পারে, যার ফলে আপনাদের কোনো রকমের তেল মশলা খাবার হজম হবে না। এতে করে আপনাদেরই ক্ষতি। এখনো সময় আছে, থাকতে থাকতে নিজেদের খাবার দাবার একটু পরিবর্তন করুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবার থেকে আমি আর এরকম রুটিন ফলো করব না, সব ধরনের খাবার খাবো। অঞ্জনা দেবীর কথা শুনে সকলেই খুশি হয়ে যায়, বিশেষ করে মনীষার তো খুশির ঠিকানাই থাকে না। এরপর ডাক্তারবাবু সেখান থেকে চলে গেলে অঞ্জনা দেবী আরো বলেন, বৌমা, আমি দেখলাম তুমি একটা বড় থালাতে এত খাবার খাচ্ছ। হ্যাঁ মা, আসলে আমি একটু খেতে পছন্দ করি। আমার ওই অল্প খাবার খেয়ে হয় না। আমি আমার বাবার বাড়িতে এই বাহুবলী থালাতে করেই খাবার খেতাম। বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে আমি সত্যি অনেক ভুল করে এসেছি। আমার জন্য তোমারও অনেক অসুবিধা হয়েছে। এখন থেকে তুমি তোমার মতো করেই খাওয়া দাওয়া করবে। এরপর তারা বাড়ি চলে আসে। এখন মনীষা নিজের মনের মতো করেই রান্না বান্না করত, আর আস্তে আস্তে অঞ্জনা দেবী এবং অর্জুনকেও মশলাযুক্ত খাবার খাওয়ানোর অভ্যেস করিয়ে দেয় এবং নিজে বাহুবলী থালাতে করে আবার আগের মতো করে খাবার খেতে থাকে।